ব্রেকিং নিউজ, ফ্রান্সে আটক পিনাকি ভট্টাচার্য। খেলা শেষ করে দিল সেনাপ্রধান, কিন্তু কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। পিনাকি ভট্টাচার্য দাদা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে, রাজনীতি করতে হলে প্রচুর সহনশীল হতে হবে। উনি একটা দলকে সহনশীল হওয়ার উপদেশ দিচ্ছেন, অথচ ওনাকে যখন কেউ কমেন্ট করে যেটা ওনার পছন্দ হয় না, সেটাতে উনি যার পরে নাই নোংরা ভাষায় কমেন্টগুলোর উত্তর দেন। একটা কমেন্টের উত্তর আমি দেখছি, ওনাকে একজন কমেন্ট করেছে, দাদার মতো 3 ইঞ্চির কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি, দেশটাকে 3 মাসে 6 ইঞ্চি করে দেবে। উনি এটাতে লিখছেন, ওই 3 ইঞ্চিতেই এক সময় দিনরাত চুষিতা মনে আছে, আবার চুষিবা। এটা পিনাকি ভট্টাচার্যের একটা বিষয়, এবং তিনি তার অনেক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার তার বোনকে লাগাবে, মাকে লাগাবে, অথবা কোনো নারী কমেন্ট করলে তাকেও ওই রকম নোংরা ভাষায় সেন্সেবল ওয়ার্ড দ্বারা অ্যাটাক করেন, এবং এটাতে খুবই অভ্যস্ত। ঠিক আছে, আজকে এই ভিডিওটা করার কারণ হলো, উনি আজকে একটা পোস্ট করেছে, যে এই যে এই পোস্টটা দেখেন, এই পোস্টটা করে উনি নাগরিকদেরকে উস্কায় দিছে কিভাবে। এটা একটা সোশ্যাল মব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মবের ফাদার হলো পিনাকি ভট্টাচার্য দাদা। উনি লিখছে, ইন্টারেস্টিং ফটো, আহত জুলাই যোদ্ধা ক্র্যাচ হাতে ভর দিয়ে যাইতেছে, আর বুড়া ভামগুলো ব্যস্ত নিজেদেরকে নিয়ে। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এই বুড়ালার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত। পুরা সোসাইটিকে খেপিয়ে দিচ্ছেন উনি। এই ছবিটা আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে ছিলাম, শুধু আমি না, বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা ছিল, এমনকি জামাতের নেতারা তারাও ছিল। যেটা পিনাকি ভট্টাচার্য দাদা যে দলকে প্রমোট করে, ব্র্যান্ডিং করে, সেই দলের নেতাও এই একইভাবেই গল্প করতে, এই যে ছবিটা দেখছেন না যেখান থেকে কাটা, এই কাটা অংশের পরেই জামাতের নেতা ছিল, তিনিও গল্প করছিলেন। তো উনি এই ছবি দিয়ে নির্দিষ্ট ফোকাসিং করে কিছু মুরব্বীকে দেখিয়ে দিলেন, এই বুড়া ভামগুলো ক্ষমতায় যাবে, এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত। রাষ্ট্র ক্ষমতা হলো পিনাকি ভট্টাচার্য দাদার হাতে তুলে দেওয়া উচিত, যাতে উনি প্রতিদিন, এখন তো ওনার হাতেই আছে, প্রতিদিন মব সৃষ্টি করবেন, সেটা নিয়ে ভিডিও বানাবেন, এবং হুড়মুড় করে ডলার ঢুকে পড়বে। ঠিক আছে, তো এইটা আমি যেহেতু ছিলাম তাই আমি এই বিষয়টা জানি। কি জানি আসলে বিষয় হলো, এই জুলাই যোদ্ধা, তাকে বিএনপি দাওয়াত করেছে, দাওয়াত করে বসিয়েছে, তাকে তার মতামত দেওয়ার সুযোগ দিয়েছে, এবং সে মতামতটা সে সেখানে রেখেছে। কি মতামত দিয়েছে আমরা একটু দেখব, কি মতামত দিয়েছে, চলেন দেখি। বেশি খোঁজ খবর নিছেন, আবার একটু আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে, আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সময় আসবা, ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই, আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতাছে। আমার অনেক ভাই আহত ভাই, ঠিক আছে, হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতাছে না। আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন আমরা দেশের কাছে বোঝা হয়ে গেছি? এই কথাগুলোই সে বলছিল, বলে বক্তব্য দিয়ে এখানে সে হাঁটছিল, পায়চারি করছিল, বিভিন্ন জনের সাথে কথা বলছিল, ছবি তুলছিল, এবং এই পুরোটা বিষয়টা আপনার আধা ঘন্টা যাবত, ঠিক আছে।
এই আধা ঘন্টা যাবৎ সময়ের মধ্যে কোনো এক সময়ের ছবি সে হাঁটছিল, সে সময় মুরব্বীরা অন্যমনস্ক ছিল, উনি সেই মুরব্বীদেরকে বুড়া ভাম বললেন এবং বলতেছে এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা দেওয়া উচিত। পুরা সোসাইটির মানুষকে সে উত্ত্যক্ত করে তুলছে, সোশ্যাল মিডিয়ায় একটা মব সন্ত্রাস তৈরি করছে। তো সেখানে গিয়ে আমি একটা মতামতটা দেই হলো, সেই মতামত দেওয়ার পরে মানে পিনাকি ভট্টাচার্য যেরকম তার অনুসারীরা ওই একই রকম লেভেলের উগ্র। দেখেন, মতামত দিয়েছি, যারা তাদের কর্মসূচিতে ডেকে মঞ্চে নিয়ে সম্মানিত করলো, সে তার নিজ মুখে বলল সরকারের গাফিলতির বিষয়ে এবং বিএনপি তাকে সহযোগিতা করছে, তাদেরকে সহযোগিতা করছে সেই বিষয়ে একটা ভিন্ন অ্যাঙ্গেল ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে তাদেরকেই অসম্মান করছেন। এটাই বিদেশে বসে ভিডিও বানানো আর বাস্তবে মাঠের কাজের পার্থক্য। কারণ আপনার চোখে জুলাই আহতদের জন্য কান্নার বিষয়টি আসবে না, কারণ চোখটা কোনো এক গোষ্ঠীকে ইজরা দিয়েছেন। তো এটা লিখেছি আর কি। এটা লিখার পরে পিনাকি ভট্টাচার্যের মৌমাছি বাহিনী আমাকে যার পরে নাই হয়রানি করছে। মানে এইখানে যদি ক্রাইম করে থাকে, পিনাকি ভট্টাচার্য ক্রাইম করেছে। সে একটা একপাক্ষিক ছবি একদিক থেকে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে নাগরিকদেরকে মিসগাইড করার চেষ্টা করেছে, পুরা সোসাইটিকে। ঠিক আছে, তার সমস্যা, এটা তার সমস্যা। আমি জাস্ট মতামত দিয়েছি তার। সে বলছে না যে সহনশীল হতে হবে, অন্যকে পরামর্শ দিচ্ছে সহনশীল হতে হবে। সে নিজে আইসা সবার পোস্টে কাউন্টার দিয়ে গালিগালাজ করছে এবং তার যারা অনুসারী, উগ্র অনুসারী, তারাও এই সেম একই কাজটা করছে। ঠিক আছে, তো আসলে ঘটনাটা আসলে কি, এই আসল ঘটনাটা সবাই হয়তো দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে। আমি একটু দেখাই তারপরে। ঠিক আছে, আর কিছু বলতাম। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প। এবার রাজশাহীর শহীদ শেখ শহীদ ফাহমিন জাফরের মা ছেলেটাকে যত্ন করে নিয়ে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান, প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। এটা পার্থ ভাই ছবি তুলছে তার সাথে। ঠিক আছে, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 17 বছরে সে এখন মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসছে, একটা ছবি তুলবে, সে স্মৃতি হিসেবে রেখে দেবে। বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। ছেলেটি মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসলো এবং এটা সেই ছবিটা, মির্জা আব্বাস ভাইয়ের পাশে বসে আছে। ঠিক আছে, দেখেন রাজনীতিতে আমরা রাজনৈতিক কর্মীরা মাঠে কাজ করি, মাঠে কাজ করব, বিভিন্ন দল আমরা একসাথে বসি, আমরা পরস্পরের সমালোচনা করি, কিন্তু আবার সংস্কার কমিশনে গিয়ে দেখা হয়, কথা হয়, আলোচনা করি। যেমন আজকে জামাতে ইসলামের নায়েবে আমির এবং আরেকজন লিডার, নাম ভুলে গেছি, তাহির ভাই আরেকজন, আমাকে বলতেছে যে তোমাদের সাথে বসবো, একটু রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করা দরকার। ঠিক আছে, আবার ফোন দিয়েও জানিয়েছে। আমরা সমালোচনা করেছি আমাদের জায়গা থেকে, যেটুকু যৌক্তিকতা সেটা আমরা বলেছি, তারা আমাদের সমালোচনা করবে, আবার আমাদেরকে ডেকেছে, কথা বলবে, আমাদের সাথে বসবে, আবার আমরা বিএনপির সাথে বসবো, আবার সংস্কার কমিশনে গিয়ে দেখা দেখি হবে। আমরা না সমালোচনা যেটাই করি, পরে আবার ওখানে গিয়ে বুক মিলাই ফেলি, একসাথে কাজ করি, পরস্পরের ভুল ধরি, একসাথে দেশের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করার কাজগুলো করি। এগুলো হলো মাঠ পর্যায়ে সরাসরি কাজ করার বিষয়। কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা যেই কাজটা করেছেন, এই কাজটা কোনো জাতের মধ্যে পড়ে? এই যে একটা ইচ্ছা যে কোনো একটা দলকে মানসিকভাবে ভেঙে ফেলবে, হ্যাঁ, তাদেরকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবে, আসলে মানে গুজব না খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা খুব মধুর। বাস্তব সত্য ঘটনা মধুর না, গুজবটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। এবং পিনাকি ভট্টাচার্য দেখেন গুজব ছড়িয়েছে, হাজার হাজার লাখ লাখ গেছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য সত্য কোনো ঘটনা লিখলে সেটা কিন্তু ছড়াবে না,
গুজবটা, এটাকে পিনাকি ভট্টাচার্যকে খেয়াল রাখতে হবে যে গুজবটা দ্রুত স্প্রেড করে। সুতরাং যে গুজবটা সে ব্যক্তিগত পছন্দ অপছন্দের দ্বারা প্রমোট করছে বা তৈরি করছে, সেটা যে কতটা ভয়ঙ্কর হবে সে নিজেও জানে না। গত কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করেছে, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। চুপ্পু যাইতেছে মানে কি কনফিডেন্সের সঙ্গে বলতেছে চুপ্পু যাইতেছে। এই যে একটা ভিডিও বানানোর জন্য, ভিডিও বিক্রি করার জন্য যে একটা গুজব তৈরি করা, হ্যাঁ, যে চুপ্পু যাচ্ছে, ওয়াকার যাচ্ছে, এই যে যা সত্য না ওইভাবে একটা নাটক তৈরি করা, ন্যারেটিভ তৈরি করা, গল্প তৈরি করা, সে তার ভিডিও বানানোর জন্য তৈরি করছে, মজা পাচ্ছে মানুষ, আরাম পাচ্ছে। কিন্তু মানে যে অসত্যটা ছড়িয়ে ফেলতেছে, সেই অসত্যটা কতটুকু মানে হলো উচিত হচ্ছে, এটা তো অসত্যই, তাই না? শুনতে ভাল লাগছে, অনেকের ভাল লাগছে, ও হ্যাঁ এটা তো খুব ভালো কথা, কিন্তু এই যে এটা তো অসত্য, তো অসত্যই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে পিনাকি ভট্টাচার্য একটা ন্যারেটিভ তৈরি করলো যে জুলাই গণ অভ্যুত্থান হলো হাসিনার পাতানো গণ অভ্যুত্থান, এবং অদ্ভুত হলো তার অনুসারীরাও প্রায় 90% 80% এইরকম ভাবে ভোট দিয়ে ফেললো, হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পাতানো আন্দোলন। ঠিক আছে, কি অদ্ভুত, যেরকম মানে হলো পীর সাহেব সেই রকম তার মুরিদরা। চিন্তা করা যায় মানুষ এতটা মানে অন্ধভাবে কিভাবে তাদের ইমান আকিদা আপনার হলো পিনাকি ভট্টাচার্যের কাছে দিয়ে ফেলছে। চিন্তা করতে পারেন যে জুলাই গণ অভ্যুত্থান একটা পাতানো আন্দোলন। ঠিক আছে, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করব। এই ভিডিওটা আমি জানি এটা পিনাকি ভট্টাচার্য দেখবে, ওনার কাছে আমি জবাব চাইবো এই ভিডিওতে আপনারা দেখবেন। আমি একটা জিনিস দেখাই, এই লেখাটা আজকে পড়বো আমি। এটা হলো পিনাকি ভট্টাচার্যের সেই 3 ইঞ্চির ঘটনা। আচ্ছা, নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস, উনি আমারে ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে। 3 ইঞ্চির ভিতরে তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমার চাইতেছে। আচ্ছা দেখেন কি ভাবে লিখেছে। প্রথমত দেখেন, নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস। ঠিক আছে, এখানে পিনাকি ভট্টাচার্য নাদিয়া ইসলামটা কেন লিখেছে আমার প্রশ্ন। নাদিয়া ইসলাম, উনি একজন মুসলিম নারীকে সম্বোধন করে, ইসলাম শব্দটা তার সঙ্গে রয়েছে, সেই জন্য উনি এই নাদিয়া ইসলামটা প্রথমে লিখেছেন একবারে। ঠিক আছে, তারপরে উনি কি লিখলেন, আচ্ছা ঠিক আছে, উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে। মানে এই যে দেখেন পিনাকি ভট্টাচার্য দাদা যেই কথাটি লিখলো যে তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর, তারা, হ্যাঁ, যেসব মাইয়া এইভাবে যে বলছে যে গাং হইয়া যায় নাই, এইটা কোন মায়াদেরকে বলছে? মানে ইউরোপের কোনো মাইয়া, ইন্ডিয়ার কোনো মাইয়া, নাকি বাংলাদেশের নাদিয়া ইসলাম মানে মুসলিম মায়াদের বলতেছে? এটা হলো আমার একটা প্রশ্ন পিনাকি ভট্টাচার্য দাদার কাছে। আশা করি এই পোস্ট আপনি এই ভিডিও দেখার পরে ডিলিট করবেন এবং আপনি সোজা রাস্তায় আসবেন। ঠিক আছে, তারপরে আবার দেখেন আবার লিখছে কি, দেখা যাইতেছে 3 ইঞ্চির নাদিয়ার মগজের পাশ কাটা যাচ্ছে, আমার যৌন বাজারে সস্তা বানাই যাইতেছে নাদিয়া, বাট যৌন বাজারে যেই গলিতে আমার খায়েশ থাকার সম্ভাবনা সেখানে আমার দাম উল্টা বাড়ায় গেছে, বুড়িগঙ্গার নাম্বার খায়েশ অত নাই আমার, তার উপরে নিজে দেখুন। এই যে দেখেন এখানে যে সকল মুসলিম ভাইরা দেখছেন অথবা অমুসলিম বাংলাদেশি নাগরিকরা দেখছেন, পিনাকি ভট্টাচার্য দাদা আপনার হলো বাংলাদেশি মায়াদের ভোদা গান হয়ে যাচ্ছে, তাদের মানে অস্থিরতা, পুরা নারী সমাজকে, কমিউনিটিকে এইভাবে উনি যে উপস্থাপন করলেন, উনি একজন ওনাকে যেই নারী আপনার হলো ওনার শত্রু, উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি দেখেন পুরা নারী কমিউনিটিকে বলছে, যে সকল মাইয়ার 10 মানে গাং হয়ে যাইতেছে, হ্যাঁ, তারা আমারে চাইতেছে। মানে দেখেন পুরা নারী কমিউনিটিকে একভাবে যদি বলেন সকল ধর্মের নারী কমিউনিটিকে সে গাইড করতেছে, আরেকভাবে বললে মুসলিম নারীদেরকে সে গাইড করছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এটা হলো
পিনাকি ভট্টাচার্য দাদার এটা লেখা, এবং এই নোংরা লিখায় মানে দেখেন লেখে যে নাদিয়ার উসিলায় দুনিয়ার তাবৎ 3 ইঞ্চি পোলাদের বরং এমন খোঁজ খবর দিতে পারলাম, শেষ তক আলহামদুলিল্লাহ। পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে এই যে এই ধরনের একটা নোংরা লিখায় আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন। আপনি তো আপনার ধর্মের শব্দ জয় শ্রীরাম ব্যবহার করতে পারতেন, তাই না? আপনি নাদিয়া ইসলামরে নিয়ে এই লিখায় কেন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন? এটা হলো আমার প্রশ্ন দাদা, আপনি জবাব দিবেন। পিনাকি ভট্টাচার্য দাদা এখন আমার সাথে এখানে লাইভ আছে, চাইলে আপনি যুক্ত হতে পারেন, উত্তর দিতে হবে। আপনি নাদিয়া ইসলাম শব্দটা শুরুতে কেন লিখেছেন, এবং নাদিয়া ইসলামরে না লিখে কেন লিখেছেন যে আমার এই ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে 3 ইঞ্চির ভিতর তারা, মানে ইয়ং মাইয়ারা, আমাদের দেশের ইয়ং মাইয়ারা পাইয়া যেতেছে বেসুমার আরামের খবর। মানে আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে, এক্স্যাক্টলি যদি বলি মুসলিম নারীদের উদ্দেশ্য করে, কারণ আপনি নাদিয়া এবং শুধু নাদিয়া লিখতে পারতেন, আপনি পরে শুধু নাদিয়া লিখছেন, কিন্তু শুরুতে নাদিয়া ইসলাম লিখেছেন এবং শুরুতে ইসলাম শব্দটা লিখেছেন। আমার এটা প্রশ্ন যে আপনার এই শুরুতে নাদিয়া ইসলাম শব্দটা লিখার কারণটা কি, আমার আলো জানতে চাওয়া। আমি ব্যাপক অপমান বোধ করছি। আপনি আমাদের মেয়েদেরকে, যেসব মাইয়াদের ভোদা গান হইয়া যায় নাই তারা আমারে চাইতেছে, এই যে যেসব মাইয়া, আপনি যে প্লুরালিজম ব্যবহার করলেন, প্লুরাল শব্দ ব্যবহার করলেন, আমি এটাকে মাইন্ডে নিয়েছি একজন মুসলিম সন্তান হিসেবে, ঠিক আছে? আপনি একজন হিন্দু মানুষ হয়ে একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন। একজন মুসলিম নারী একজন হিন্দুকে বিয়ে করার সঙ্গে সঙ্গে তার ধর্ম মতে সেটা বিয়ে হয় না, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। আবার নাদিয়া ইসলাম নামে একজন নারীকে আপনি আপনার অশ্লীল ছবিগুলো পাঠিয়েছেন, ন্যাংটা ছবিগুলো পাঠিয়েছেন। আমার প্রশ্ন হলো, একজন মুসলিম নারীকে আপনি এই ন্যাংটা ছবিগুলো কেন পাঠাচ্ছেন? সেই মুসলিম নারী আপনাকে প্রলুব্ধ করার জন্য আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে কিনা, আমার এটা প্রশ্ন। যে আপনাকে ন্যাংটা ছবি পাঠিয়ে সে আপনার ন্যাংটা ছবিগুলো নিয়েছে কিনা, ঠিক আছে? এটার উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে আমি এটা মেনশন করে অনেকবার আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত, এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত, কিন্তু আপনি এই পোস্ট ডিলিট করেননি। আজকে এই ভিডিওটা বলার উদ্দেশ্য, আপনি এই ধরনের যা যা গুজব ছড়ান, এই যে চুপ্পু যাইতেছে, এই যে একটা শব্দ লিখলেন জাস্ট আপনার ভিডিও মেকিং এর জন্য, ঠিক আছে? আপনি বর্তমান সরকারের ক্ষমতাকে এনজয় করছেন, ক্ষমতাকে গাইড করছেন, ডক্টর ইউনূসকে গাইড করছেন, বিভিন্ন উপদেষ্টাদেরকে গাইড করছেন, তাদেরকে হাতের কবজার মধ্যে নিয়েছেন। যতদিন পর্যন্ত আপনার এই কবজার মধ্যে আসে নাই ততদিন পর্যন্ত এই সরকারের সমালোচনা করেছেন। যেদিন থেকে আপনার কবজার মধ্যে আসা শুরু করেছে, যেদিন থেকে আসিফ মাহমুদ আপনার কাছে ফ্রান্সে গিয়ে মিটিং করেছে, এই যে কবজার মধ্যে আসছে, তখন থেকে আপনি এই সরকারের প্রশংসা করছেন। এটা হলো আমার বিষয় যে এই যে আপনার মুড সুইং করার সাথে সাথে রাজনৈতিক স্ট্যান্ড চেঞ্জ হওয়া। আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি সরকারের সমালোচক হবেন, হ্যাঁ? এই সমালোচক হতে চাওয়া, এটা যে কবজায় নেওয়ার একটা চেষ্টা ছিল, এটা তো আপনি নিজে প্রমাণ করলেন দাদা, তাই না? এই যে মুড সুইং, আমার কথা দাদা, আমরা যারা অ্যাক্টিভিজম করি আমাদের কিছু আদর্শ আছে, কিছু চিন্তা এবং গাইডলাইন আছে, সেগুলো আমরা সব সময় মানি। আমরা আমাদের মুড কখনো সুইং করি না। ঠিক এক্স্যাক্টলি 1 বছর আগে যা, 2 বছর আগে যা, 3 বছর আগে যা, আমি এখনো আমার সেই নীতিতেই অবস্থান করছি। আমি বিএনপির সাথে বিভিন্ন আলোচনা করি, মিটিং করি। বিএনপি আমাদের রাজনৈতিক বন্ধু, আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি এবং আন্দোলনের পরে বিএনপি বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করেছে, আমরা বিপদে পড়লে বিএনপিকে স্মরণ করেছি। পরস্পর কাঁধে কাঁধ মিলাই আমরা লড়াইটা করছি এবং আমরা এখনো সেই বন্ধুত্ব ধরায় রাখছি। আপনি এই যে সরকারকে কবজায় নেওয়ার আগ পর্যন্ত সরকারের সমালোচনা করলেন, কবজায় নেওয়ার পরে সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছেন, এর কারণটা কি? জবাব দিবেন। এইটা আজকের পরে পিনাকি ভট্টাচার্য দাদা আমি বলতেছি, আপনি যদি পরিবর্তন হন আমি এই ভিডিওটা ডিলিট করে দেব। প্রথম কথা হলো, নাদিয়া ইসলামরে নিয়ে আপনি যে পোস্টটা করেছেন এটা আপনার ক্রাইম। আপনি একটা মহিলাকে ন্যাংটা ছবি পাঠাচ্ছেন, এটা আপনার ক্রাইম। একটা মেয়ে, সে আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে, ক্যান ইউ প্রুভ ওয়ান? আপনাকে তো কোনো ন্যাংটা ছবি পাঠায়নি, ঠিক আছে? তাহলে আপনি কেন পাঠিয়েছেন? তার কাছ থেকে কি চান আপনি? এই ছবি পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নাদিয়া ইসলামকে যা খুশি তাই করেন,
যা খুশি তাই করেন। তাকে ন্যাংটা ছবি পাঠিয়েছেন আপনি অথবা পাঠাননি, আপনার ছবিগুলো মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো না, কাউকে হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো না, পুরোটা উলঙ্গ ছবি, আপনার পুরা ন্যাংটা ছবি, একটা কোনো আন্ডারওয়্যার না, এরকম ছবিগুলো আপনি পাঠিয়েছেন। আমার কথা হলো, একজন মুসলিম নারীকে এই ছবিগুলো কেন পাঠাচ্ছেন? আমরা ভাগোয়া লাভ ট্রাপের কথা শুনি দাদা, যে আপনার হিন্দু পুরুষরা, হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে এভাবে প্রলুব্ধ করে, তাদেরকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করে হিন্দু করে, তারপরে তাদেরকে আপনার সেক্সুয়ালি অ্যাবিউজ করে। আপনার এই ঘটনা, ভাগোয়া লাভ ট্রাপের যে ঘটনা, তার সাথে কি কি পার্থক্য আছে? কি কি পার্থক্য আছে আমার হলো জিজ্ঞাসা, আপনি জবাব দিবেন। আমি কোনো মুসলিম পুরুষ কোনো হিন্দু নারীকে ট্রাপে ফেলে বিয়ে করবে এটা যেমন সমর্থন করি না, কোনো হিন্দু কোনো মুসলিম নারীকে ট্রাপে ফেলে বিয়ে করবে এইটাও আমি পছন্দ করি না। আমি দুটার একটাকেও সাপোর্ট করি না। এটা কেন করলেন? এটা গেল। আগের জায়গায় ফিরে আসি। এই পোস্টটা, এই ভিডিওটা যে উদ্দেশ্যে, পিনাকি দাদা আমাকে বলেছিলেন, আমি তো তোমার পিছে লাগি না, তুমি কেন আমার পিছে বারবার লাগো? ঠিক আছে, তুমি কেন আমার পিছে বারবার লাগো? আমি একটা মেনশন করি, আপনি এবং ইলিয়াস ভাই একই সাথে মিল রেখে কাজগুলো করেন। গত কয়েকদিনে আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অনেক মানে অনেক। আমরা কোনো ক্রাইম করিনি ভাই, কোনো ক্রাইম করিনি। 60 লক্ষ টাকা আমি আমার সহযোদ্ধার কাছ থেকে নিয়েছি নাকি সেটা গুজব ছড়ালো ইলিয়াস ভাই। খুব ভালো কথা, গুজব ছড়ানো ইলিয়াস। আমরা বলছি যে প্রুফ দেন। আপনি কি ভিত্তিতে বলছেন? একটা চেক, অ্যাকাউন্টস, লেনদেন, ছবি, কিছু একটা দেন। কোনো কিছু দিতে পারে নাই, পরে ডিলিট করে দিয়েছে। ডিলিটটা কেন করতে হয় আমার জিজ্ঞাসা। এর আগে হলো একজন ছাগল চুরি করছে, সেই লোকরে এলাকার লোকজন চড়থাপ্পড় মারতেছে, তো ওইটা বিএনপি নেতাকর্মী মারতেছে বলে পিনাকি দাদা শেয়ার করলেন। মানে এইভাবে গুজব ছড়ানোর এত আগ্রহ কেন? এই আগ্রহগুলোর কারণ কি? ঠিক আছে, আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি যে যা হয়েছে হয়েছে, আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমরা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই। আমার প্রশ্ন, আজকে পিনাকি দাদা আরেকটা উত্তর দিতে হবে। আপনি আমাকে কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? আমাকে ভাঙতে বলেছেন, সিপিবির প্রিন্স ভাইকে আবার আপনি কেন আবার আগে থেকে বলে রাখছিলেন? দুইজনকেই দুইভাবে বলে রাখার কারণটা কি? যেই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিল সেই দিন আপনি সিপিবির অফিস ভেঙে দখল করতে আমাকে কেন বলতেছেন বলেন? তারপরে আমাকে পিনাকি দাদা আজকে আরেকটা জবাব দিবেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছেন বলেন? শুধু এক্স্যাক্টলি ওয়াকার ওয়াজ নট দ্য প্রবলেম। ওয়াকার শুধু সমস্যা ছিল না, আমাকে ওয়াকার বিষয়ে কথা বলেননি। আমাদের কাছে সব আলাপচারিতা আছে, শুধু ওয়াকার না শুধু। কেন এটা বলেছিলেন আপনি আমাকে জবাব দিবেন। ঠিক আছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই কেন সেনাবাহিনীর কাছে গিয়েছিল? আমার জিজ্ঞাসা, কেন সবাই সেনাবাহিনীর কাছে গিয়েছিল? কেন ছাত্ররা কেন গিয়েছিল? উপদেষ্টারা কেন গিয়েছিল? তখন আস্থা রাখতে পারলেন, এখন কেন আস্থা রাখতে পারছি না সেনাবাহিনীর উপরে? এই মব সৃষ্টি করার কারণটা কি বলেন? কেন আপনারা এখনো বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করেছেন? একটা খুশির সংবাদ দিই, আমরা কয়েকটা টিম একসাথে কাজ করতাম, ভারতীয় আগ্রাসন বিরোধী 4টা টিম একসাথে কাজ করতাম। একটার নাম ধরেন আপনার হলো এক্স, আরেকটা নাম ওয়াই, আরেকটা নামে জেড, আর একটা হলো আমরা এই 4টা টিমই পিনাকি ভট্টাচার্য দাদার নির্দেশনায়, পরামর্শে কোনো প্রোগ্রামে আপনারা দেখেছেন আপনারা এক্স ওয়াই জেড, আমি নামগুলো বলছি না, আমি আমার দলের নাম বলছি, বাট আরো 3টা টিম আছে এরকম যারা বিভিন্ন প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্য বললে আমরা যেতাম। আমরা কেন যাই না জানেন? আমরা প্রবলেম হিসেবে এটাকে ধরেছি, এটা যাওয়া উচিত না, এবং এরপর থেকে আমরা যাই না। যখন সেনাবাহিনীর বিষয়টা আসছে, যখন সিপিবির অফিস ভাঙার বিষয়টা আসছে। আজকে একটা কথা বলি, ধানমন্ডি 32 ভাঙার বিষয়ে একটা কথা বলি। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, গরম অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আছে,
মানে কি একটা অবস্থা, আমরা সবাই ঝোঁকের মাথায় সেখানে চলে গেছি, যে যার মতো করে একটা একটা করে ইট খুলছি, ভাঙছি, আমাদের রাগ ছিল, ফ্যাসিবাদের প্রতি ক্ষোভ ছিল, ঠিক আছে। বাট এক্স্যাক্টলি একদিন ভিন্ন রকম অনুভূতি দেশের মানুষের প্রতি মানুষের হবে এখানে, যে এই মবটা এক্স্যাক্টলি কোনো প্রয়োজন ছিল কিনা, ঠিক আছে। এরকম জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে মব তৈরি করা, থানায় মব তৈরি করা, আওয়ামী লীগের একজন নেতাকে পাইলে তাকে তার বাসায় গিয়ে মব তৈরি করা, এক জায়গায় টাকা আছে সেখানে গিয়ে মব তৈরি করা, ঠিক আছে। এই যে এটা আমরা এই বাংলাদেশে এটা কখনো প্রত্যাশা করিনি, এটাকে কখনো কেউ আর সুযোগ দিবেন না, কখনো সুযোগ দিবেন না। আমি চাই, আজকে চাওয়া যে এই বাংলাদেশ সঠিক পথে চলুক, সঠিক পথে চলুক। আজকে তো বলবো, হ্যাঁ, মানে যেদিন তারেক রহমান এবং ডক্টর ইউনূস মিটিং হলো, ঠিক আছে, আমি তো তাদের সাথে নিয়মিত কথাবার্তা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ। তো এই মিটিং হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ আপনার হলো পেরেশানি দিছে পুরো রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কি পরিমাণ পেরেশানি দিছে। যে সকল জামাতের ভাইরা পিনাকি ভট্টাচার্যের হয়ে আমাকে গালি দিচ্ছেন, এক্স্যাক্টলি অপেক্ষা করেন আপনারা, অপেক্ষা করেন, আপনারা চমক দেখবেন। আমি তো বলতেছি চমক দেখবেন আপনারা, হ্যাঁ। আমি সকল মানে ইসলামপন্থীদের, মুসলিমদেরকে সবাইকে বলবো যে আপনারা কেন, হোয়াই ইউ উইল নট সাপোর্ট হিম, হোয়াই, ওনলি বিকজ এই পোস্টটা যে আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতরে তারা পাই যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়াদের ভোদা গাং হয়ে যায় না তারা আমার চাইতেছে। এই যেসব মাইয়া তারা, ঠিক আছে, যেই আপনারা যারা এটাকে সাপোর্ট করছেন, আজকে আমি একটা কথা বলি, যে ধরেন পিনাকি দাদা বাংলাদেশে আসছে এবং বাই এনি মিনস আপনার পরিবারের, আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার ছেলে সবাই এই পিনাকি দাদার এই যে নাদিয়াকে পাঠানো নুড ছবি, নেংটু ছবিগুলো তারা দেখেছে, ঠিক আছে। পিনাকি ভট্টাচার্য একটা আপনার বাসায় আসছে, আপনি আপনার মেয়ে, বউ, মা, সন্তান সবাইকে নিয়ে পিনাকি দাদার সাথে বসে এক টেবিলে ভাত খাবেন, খেতে পারবেন? আমি পারবো না। মানুষ তো এই ধরনের ধাক্কা খাওয়ার পরে বিনয়ী হয় না মানুষের। এই যে তুষার কি করছে, লাগাতে চাইছে নীলা ইসরাফিল রে। এই ঘটনার পরে তুষার বিনয়ী হয়েছে না, সে ফিল করতেছে না সে কাজটা খারাপ করছে। তাহলে পিনাকি ভট্টাচার্য একটা ন্যাংটা ছবি একটা মুসলিম নারীকে এভাবে পাঠাচ্ছে, আপনার হলো সেটা যখন এক্সপ্লোর হয়ে গেল তখন তার বিনয়ী হওয়া উচিত ছিল না, চুপ থাকা উচিত ছিল না, ডিড হি ফিল এনি সরি? হ্যাঁ, ওকে, কোনো সরি ফিল করেছেন উনি? কোনো সরি ফিল করেছেন দাদা? আপনি কোনো সরি ফিল করেছেন? বলেন সরি ফিল করেছেন? কেন সরি ফিল করেননি? আরেকটা বিষয়, যে পিনাকি দাদা একজন হিন্দু ধর্মের মানুষ, ঠিক আছে। আমি মাঝে মাঝেই এই কথাটা বলতাম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পিনাকি দাদাকে। উনি আমাকে গৌতম দাদার সাথে কানেক্ট করে দিয়েছিলেন, পরিচিত করিয়েছিলেন, এবং আপনার আমি সেখানে ছিলামও। ওই সময়ের কিছু ন্যারেটিভ যেটা তাদের কাছ থেকে আমার কাছে এসেছিল, যে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে বলা যাবে না, বললে এখানে রাজনীতি করা যাবে না। এক্স্যাক্টলি তখনও আপনার হলো আলেমদের বিরুদ্ধে বলছিলেন এবং আপনারা বুঝতেছিলেন যে তাদের বিরুদ্ধে বলা যাবে না, এবং আপনারা আপনাদের নীতি পরিবর্তন করেছেন। নীতি পরিবর্তন করে আপনার হলো ইসলামপন্থীদের পক্ষে বলা শুরু করেছেন। শুরু হলো ইসলামপন্থীদের ব্রেন ওয়াশ করা, চলছে ব্রেন ওয়াশ, চলতে পুরো মুসলিম কমিউনিটিকে চাকর বানায় দিছে, দাস বানায় দিছে, হুকুমের দাস বানায় দিছে, ব্রেন সাইকোলজিক্যালি ওয়াশ করে ফেলেছে, একবারে ওয়াশ করে ফেলেছে। আরে বাপ রে বাপ, হাজার হাজার আলেম তাকে বলতেছে যে তিনি এই যুগের আবু তালেব। আস্তাগফিরুল্লাহ,
সব ব্রেন ওয়াশ করে ফেলেছে, পুরা মুসলিম কমিউনিটিকে গাইড করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন, আমাদের সঙ্গে যে ইসলামিক যে গ্রুপটি ছিল তারা তাকে পরিত্যাগ করেছে। হ্যাঁ, ভারতের আগ্রাসন বিরোধী গুরুত্বপূর্ণ আরেকটি গ্রুপ, আমাদের বড় ভাই, ওনার নামটা আমি এখনো বলতেছি না, কারণ উনি অনুমতি দেওয়া ছাড়া ওই নামটা আমি বলতে চাই না, ওনারাও ওনাকে পরিত্যাগ করেছে। আমরা 4টা গ্রুপ আগ্রাসন বিরোধী লড়াই করেছিলাম, আমরা তাকে পরিত্যাগ করেছি। আমি কেন পরিত্যাগটা কেন করেছি দেখেন, বাংলাদেশটাকে চালাবে কে বলেন? বাংলাদেশটা চালাবে এদেশের সুধীজনরা, তাই না? যারা এখানে আইকন, যারা আইডল, এই সমাজের সুধীজন যারা ফোকাসিং, যাদের কথা মানুষ শুনবে, তাদেরকে ধরে একজন করে ভারতের দালাল বানানো হলো। ফখরুল সাহেবকে বানানো হলো, তারপরে হলো সালাউদ্দিন ভাইকে বানানো হলো, মির্জা আব্বাস ভাইকে বানানো হলো, জামাতের তাহির ভাইকে বানানো হলো, সালাউদ্দিন ভাইকে বানানো হলো, খসরু ভাইকে বানানো হলো। কি দিয়ে বানালো? যে অমিত শাহ ওখানে উনি গিয়েছিলেন, ঠিক আছে? অমিত শাহ ওখানে উনি গিয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের একজন প্রতিনিধি ভারতে যাবে, মিটিং করবে, ন্যায়সঙ্গত আলোচনা করবে, আপনার হলো বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। জামাতের প্রতিনিধিরা ভারতের সঙ্গে কথা বলেনি তো ওই সময় বসার সময় যদি ঝুঁকে পড়া একটা ছবি কেউ তুলতো? জামাত তো সরাসরি বলছে ভারতের কাছে সহযোগিতা চাই, বলছে না? বলছে ভারতের সাথে বন্ধুত্ব চাই। 28 আগস্ট বলেছে, রেকর্ডিং আছে, দেখবেন। হ্যাঁ, ভারত রেসপন্স করেছে 31 আগস্ট, বলছে যে হ্যাঁ আমরা আপনাদের বিষয়টি বিবেচনা করছি। তো এইটা জামাত দল হিসেবে ভারতের সাথে মিটিং করবে, বিএনপি দল হিসেবে মিটিং করবে, এনসিপি ওরা মিটিং করছে, ওই একটা খণ্ড ছবি নিয়ে সেম একই স্টাইলে আজকে যেটা করছে ওই একই ছবি নিয়ে বলছে এই নিশ্চয়ই সে ভারতের দালাল। এই যে সমাজের মুখমণ্ডল যারা, সমাজের পবিত্র ব্যক্তি যারা সমাজকে গাইড করবে, সমাজকে আপনার হলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা নিয়ে আসবে, তাদেরকে যে অসম্মানিত করা, অজনপ্রিয় করা, কেন? এটা এই উদ্দেশ্য যে এই জাতি যেন মিসগাইড হয় বারবার। তো এই মিসগাইডটা কেন করতেছেন দাদা? আজকে আমার এই ভিডিওটা মানে একবারে পুরো অ্যালার্মিং একটা ভিডিও। আমি অনেক কিছু সীমিত রেখে এই ভিডিওতে বলেছি। আমার শুধু একটাই কথা, যে কোথায় থামতে হবে এটা। যদি পিনাকি দাদা বাংলাদেশের পক্ষে হন তাহলে আমি বলবো যে আপনি ভুল করছেন, সংশোধনের সুযোগ আছে। আর বাংলাদেশের পক্ষে যদি না হন তাহলে বলবো যে আপনি যেমন চলতেছেন এমন চলেন। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ একটা স্থিতিশীল দেশের দিকে যাবে। হ্যাঁ, স্থিতিশীল দেশের দিকে যাবে। সেখান থেকে মিসগাইড করে যেন নির্বাচন না হয়, গণতান্ত্রিক পথে বাংলাদেশ যেন না যায়, সেই দিকে মিসগাইড করার একটা অপচেষ্টা, মব সৃষ্টির একটা অপচেষ্টা। হ্যাঁ, এবং আপনারা কত সুন্দর মব শব্দটাকে জাস্টিস বানানো হয়েছে, যে মব জাস্টিস। আরে ভাই, মব মানে কি? নিজের হাতে নিজে আইন তুলে নিয়েছে, এইটা আবার জাস্টিস কিভাবে হলো? যাই হোক যারা 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 পিনাকি ভট্টাচার্য দাদাকে সে আরো অন্যদেরকে এইভাবে অন্ধভাবে বিশ্বাস করেন, ঠিক আছে, আমি যদি ভুল হই তাহলে আমার ভুলও ধরায় দিয়েন। পিনাকি ভট্টাচার্য দাদা, আমি যদি ভুল হই তাহলে আমার ভিডিও ধরায় দিবেন, ঠিক আছে? আমি যেগুলো নিয়ে বলছি, পিনাকি ভট্টাচার্য দাদার কোনো গোপন খবর আমি প্রকাশ করিনি, কোনো গোপন খবরই প্রকাশ করিনি, কোনো স্ক্রিনশট দেখাই নাই। উনি যা ফেসবুকে পোস্ট করছে, যা কিছু প্রকাশ করছে, শুধু ওইটুকু মাত্র প্রকাশ করছি। এমনকি ওনার যে নেংটু ছবিগুলো আছে এগুলো আমি এখানে প্রকাশ করিনি। আমি জানি এগুলো প্রকাশ করা উচিত না, ওইটুকুতে আমার থামা দরকার, যে আমি ওটা প্রকাশ করা উচিত না। উনি যা যা লিখছে, আমি যা মুখ দিয়ে বলতেছি, এই যে মুখ দিয়ে বলতেছি, নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস, প্রথমে ইসলাম শব্দটা নামের শব্দের সঙ্গে নিয়ে আসছে ইচ্ছা করে। উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিয়েছেন। 3 ইঞ্চির ভিতর তারা পাইতেছে বেসুমার আরামের খবর। যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে। তারা বাংলাদেশি নারীদেরকে, মুসলিম নারীদেরকে বা হিন্দু নারীদেরকে, হ্যাঁ, এইটা কোনো সভ্যতা? আপনার এই ফেসবুক পেজে লাখো লাখো মানুষ এখানে যুক্ত হয়েছে। হ্যাঁ, সেই মানুষগুলো নারী, সেই মানুষগুলো পুরুষ,
সেই মানুষগুলোর মধ্যে শিশু আছে। এই যে আনসেন্সর্ড একটা পোস্ট করেছেন আপনি, আনসেন্সর্ড একটা পোস্ট করেছেন, এই যে আমাদের শিশুদের কাছে, নারীদের কাছে এই লেখাটা আপনি পৌঁছাচ্ছেন, আপনি এটা কি মিন করতে চান? কি মিন করতে চান বলেন? যাই হোক দাদা, আপনি ভালো থাকেন, গুজব ছড়াবেন না, গুজব ছড়াবেন না। হ্যাঁ, আপনি বিদেশে থাকেন, বাংলাদেশের মাঠের সব অবস্থা আপনি জানেন না দাদা, সব জানেন না। আপনাকে একটা ছবি দিয়ে যা দেখা যায়, ছবির একটু আগে একটু পরে ভিন্ন রকম ঘটনা আছে। বিনয়ের সাথে বলছি, আপনি জানেন না সবকিছু। 24-এর গণ অভ্যুত্থানে, হ্যাঁ, আপনার নির্দেশনায় গণ অভ্যুত্থান হয়নি দাদা, এটা মাইনে নেন। আপনার ফেসবুক পোস্ট বাংলাদেশের কোনো নাগরিকের দেখার সুযোগ হয়নি, কারো দেখার সুযোগ হয়নি, কেউ দেখতে পারে নাই। মেনে নেন, আপনি ফেসবুক পোস্ট করছেন, হয়তো বা চেষ্টা করছেন, কিন্তু কেউ দেখেনি তা। আপনার নির্দেশনায় আন্দোলন হয়নি বাংলাদেশে। আপনি দেখছেন বিদেশে আমাদের প্রবাসী ভাইরা দেখছে, ভিডিও করছে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকেই এখানে মাঠে আন্দোলন করতে হয়েছে, আমাকেই পলিসি নিতে হয়েছে। আমি এখন এটা করতে চাই, আমি এখন ওইটা করতে চাই, আমি এটা করবো, অমুক জায়গায় ব্লক করবো, অমুক জায়গায় আন্দোলন করব, এটা আমাকেই করতে হয়েছে, আমার মতো রাজনৈতিক কর্মীদের করতে হয়েছে। এই রাজনৈতিক কর্মীদেরকে আপনারা অসম্মান করা শুরু করে দিয়েছেন, তাদের ত্যাগকে, স্যাক্রিফাইসকে অসম্মান করা শুরু করে দিয়েছেন। এমন একটা সিচুয়েশন তৈরি করতেছেন যে আপনারা হলো অ্যাকুরেট, বাকি সব কিছু। আরে ভাই, আপনারা যে অ্যাকুরেট, আপনার অ্যাকুরেসি দেখা যায় শুধুমাত্র 5 ইঞ্চি স্ক্রিনের মধ্যে, যা যতটুকু দেখান অতটুকু দেখা যায়। এর বাইরে নাদিয়া ইসলামরা আপনার জীবনে আছে, যেই জীবনটা অনেক নোংরা, এটা বোঝেন এটা। আপনি 5 ইঞ্চি স্ক্রিনে যা দেখেন, নাগরিকদেরকেও বলতেছি, আপনারা এই দেশে যারা রাজনীতি করতেছে, মাঠে ঘাটে ঘোটাঘুটি করতেছে, দেখা হয়, বুকে বুক মিলান, দেখেন, পথে দেখেন, কোন চিপায় বিড়ি খায়, সব দেখেন, কিন্তু যে ব্যক্তি দেশে নাই, সে ওই 5 ইঞ্চি স্ক্রিনের বাইরে উনি যা দেখাচ্ছে, উনি দেখাবে কোন জায়গায় গিয়ে মাল খাচ্ছে না, বিড়ি খাচ্ছে না, গাঞ্জা খাচ্ছে, কেউ দেখতে পারবেন? যা দেখাবে তাই আপনি দেখবেন, তার বাইরে এক সুতা আপনি কিছু দেখতে পারবেন না। হ্যাঁ, তো ওইটুকু তো অ্যাকুরেট হবে। সে কি পাগল হবে নাকি যে সে ভিডিও শুরু করার আগে 5 মিনিট আগে একটা বিড়ি খাইছে, সেটা আপনাকে দেখাবে? বলেন, একটা সভ্য দেশ এইভাবে চলতে পারে? এইভাবে গুজব সৃষ্টি করবে বিদেশ থেকে বসে বসে, হ্যাঁ, আর সেই অনুযায়ী আমরা রিয়াকশন দেব। তাদের গুজব ছড়ানো অনুযায়ী একজন দালাল হয়ে যাবে, তাদের ছড়ানো গুজব অনুযায়ী একজন মাস্তান হয়ে যাবে, একজন নোংরা হয়ে যাবে, একজন রয়ের এজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশের সব মুসলিম নাগরিকরা একজন অমুসলিমকে পীর মানা শুরু করে দিল। হ্যাঁ, এটা কোনো কথা নাকি? পাগল হয়ে গেছে নাকি সব? হওয়া উচিত না। আমার কথা অনুযায়ী হিন্দুদের চলা উচিত না। আমি হিন্দুদের কমিউনিটিকে গাইড করতে পারি না। হ্যাঁ, ধীরে ধীরে হিন্দুদের পক্ষে বলে 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 তাদেরকে মিসগাইড করব, ঠিক একইভাবে ধীরে ধীরে মুসলমানদের পক্ষে বলে 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 মিসগাইড করবে। হ্যাঁ, এখানে পিনাকি ভট্টাচার্যের অনেক মুরিদ আছে, ঠিক আছে, তাদের খুব খারাপ লাগতেছে। খারাপ লাগলে কিছু নাই, আমি আজকে যে কথাগুলো বলছি না, আপনারাও একসময় ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? এই যে বেগম জিয়াকে দেখেন, মানে তার মাথায় আসলো পুরো জাতিকে সে লিড দেওয়ার চেষ্টা করবে, মিসগাইড করার চেষ্টা করবে, বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানাবে। হ্যাঁ, চুপ্পুর সময় শেষ হয়ে গেছে, সে নিজেই ঘোষণা করতেছে চুপ্পু ইনভ্যালিড, সে নিজে আবার বেগম জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করতেছে। তার একজন ইউটিউবারের কথা মতো একটা রাজনৈতিক দল তাদের পলিসি নির্ধারণ করবে, যেভাবে উনি ডক্টর ইউনূসকে গাইড করার চেষ্টা করতেছে নাকি? আরে বিএনপি এমন একটা দল, অগণতান্ত্রিক কোন প্রক্রিয়া তারা পছন্দই করে না। 24-এ গণঅভ্যুত্থানের পরে ওরা কে সরকার গঠন করবে কোনো ধারে নাই, যা তোরা যেমনি পারিস বানা। হ্যাঁ, তাদেরকে রাষ্ট্রপতি বানায় দিবে। তোমারে বলছে ভাই, আপনারে বলছে যে হলো সে রাষ্ট্রপতি হতে চায়, তাকে যে আপনি এইভাবে আপনার হলো সোশ্যাল ভাবে আপনি যে ইম্পোজ করতেছেন,
আজকে হলো ওই যে বেগম জিয়া রাষ্ট্রপতি হবে, আর হলো প্রধান উপদেষ্টা হবে হলো ডক্টর ইউনূস, তারপরে বলবে যে সবাই মিলে আসলে জাতীয় সরকার তৈরি কইরে আরো কিছুদিন থাকুক। যতদিন এভাবে চলবে ততদিন পিনাকি ভট্টাচার্য মব তৈরি করবে, আপনার হলো সে এই উপদেষ্টা নিয়োগ দেবে, ওই উপদেষ্টা নিয়োগ দেবে, অমুক জায়গায় নিয়োগ দেবে। এই নিয়োগে তো কিছুটা মজা আছে, এটা তো সবাই জানে। জাস্ট কিচ্ছু বলার নাই। ভালো থাকবেন। দাদাকে বলবো এই ভিডিও আমি ডিলিট করে দিব, কিন্তু আপনাকে গুজব ছড়ানো ভিডিও পোস্টগুলো ডিলিট করতে হবে। গুজব ছড়িয়েছেন যেগুলোর মধ্যে দিয়ে, যেগুলো অসত্য, যা যা অসত্য সেগুলো করতে হবে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি। আপনার হলো এই ঘটনাটা জানলে আপনার পুরোটা বুঝবেন। বাংলাদেশে দাওয়াতি কাজ করে তাবলিগ জামাত। আমি তাবলিগ জামাতের 3 চিল্লা শেষে ফিরছিলাম। ফেরার পরে আমাদের জামাতে যারা ছিল তারা প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত হয়। আমার বন্ধু, সেও আমার সঙ্গে জামাতে ছিল, 3 চিল্লায় তার মাথাটা ফাটায় দেয়। এই মাথাটা ফাটায় দেয় হলো ওই সময় আপনার হলো সাতপন্থী হুজুররা ফাটায় দেয়। তো আমি সাতপন্থী, জুবাইরপন্থী কোনো পন্থীর পক্ষে বলছি না। আমি দীর্ঘদিন তাদের 2 পক্ষকে এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাদের যুবকদের একটা টিম ছিল, আমরা তাবলিগে খেদমত করতাম। আমার হালকা দাড়ি ছিল, ফুচকা দাড়ি, আমরা নিয়মিত সময় দিতাম। আমি 3 চিল্লা দিয়েছি, 1 চিল্লা দিয়েছি কয়েকবার, তারপরে কমপক্ষে 50 বারের মতো 3 দিনের সময় দিয়েছি। আমি নিয়মিত সময় দিতাম। আমাদের একটা টিম ছিল, সারা দেশের যুবকদের একটা কমিউনিটি ছিল আমাদের, আমরা সাথে কাজ করতাম। ওই মারামারি হওয়ার পরে ভেঙে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম আছে আমাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম আছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আমরা একসাথে কাজ করছি, সেই টিম আছে। এটা ভেঙে যাওয়ার পরে আমাদের যুবকদের মনটা ভেঙে যায়। আমরা তখন এই কাজটা বন্ধ করে দেই, যে একজন আরেকজন মাথা ফাটাই দিচ্ছে, আমরা খুব হতাশ হয়ে যাই। আমরা নিয়মিতভাবে চেষ্টা করছি এই 2টো টিমকে এক জায়গায় করার জন্য। এই প্রত্যেকটা টিমে 10 থেকে 12 লক্ষ লোক আছে যারা সব সময় দিনের খিদমত করে, মানুষকে নামাজের দিকে ডাকে। ছেলে পেলে হাতে বিড়ি থাকলে তাদেরকে দেখলে, আমাদেরকে দেখলে বিড়ি পিছনে সরায় নাই। হ্যাঁ, ইফটিজিং করে না আমরা শাখা অবস্থায়। এইরকম একটা বরকতময় টিম ছিল তাবলিগ জামাত, যাদের অনেক সমস্যা আছে, আকিদাগত সমস্যা অথবা ফাজাইলে আমলে অনেক সমস্যা আছে। আমরা যুবকরা এগুলো ধরেছি, যেগুলো কারেকশন করতে হবে, বা এগুলো একটু আপনারা কম বলেন, এগুলো বিষয়ে করেন না, বিভিন্ন কারগুজারি আছে, এগুলো বললেন না। এক্স্যাক্টলি কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে আমরা করতাম। আমি তিরমিজি শরীফ, বুখারী শরীফ, এই যে বড় বড় হাদিস গ্রন্থ আছে না, সবগুলো গ্রন্থই মানে মিনিমাম 3 বার পড়া আছে আমার, মিনিমাম 3 বার পড়া আছে, বাংলা অনুবাদ সহ। ঠিক আছে, তো কোনো কোনো অংশ 10-12 পড়েছে, এরকম আছে। আমরা খুব করে চেষ্টা করছিলাম তাবলিগ জামাতকে 2টাকে এক জায়গায় করা, মিলাই দেওয়ার চেষ্টা করছিলাম, এবং আমরা না মিলানো পর্যন্ত কোনো পক্ষে যাব না, এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। পিনাকি দাদা কি করলেন, তাবলিগ জামাতের একটা অংশকে একটা ছবি দেখালেন, এই ছবি অমুকের সঙ্গে আছে এবং এই জন্য এরা সবাই ভারতের দালাল। 10-12 লক্ষ মানুষকে ভারতের দালাল বানায় দিলেন, যারা জিনের খেদমত করে, এবং 2 পক্ষকে মিলিত যেন আর কখনোই না হয় তার ব্যবস্থা করে দিলেন। ওই দিন দাদাকে বলেছিলাম, দাদা আপনি এই কাজটা ঠিক করেন নাই, কেন করেছেন, ভিডিওটা সংশোধন করেন, ডিলিট করেন। উনি করেন নাই। তখন থেকে পিনাকি ভট্টাচার্য দাদার সাথে আমার দিনের খেদমতকারী একটা দলের মধ্যে ভাঙ্গন ধরানো, একটা অংশকে ভারতের দালাল বানিয়ে দেওয়া, এটা আমি পার্সোনালি নিয়েছি, এবং আমি তখন থেকে করছি যে এই ক্ষতির বিষয়টা আমি মেনে নিতে পারি নাই। আমি অপূরণীয় একটা ক্ষতি হয়েছে, অপূরণীয়। এই ঘটনার পরে জায়গায় জায়গায় এক পক্ষ আরেক পক্ষ মসজিদে হামলা করেছে, তোরা ভারতের দালাল এই বলে হামলা করেছে। অসংখ্য, আমরা গুনেছিলাম 36টি মসজিদে হামলা হয়েছিল এই ভিডিও বানানোর পরে। এক পক্ষকে বৈধতা দিয়েছে, আরেক পক্ষকে গিয়ে হামলা করো, তাদেরকে উস্কানি দিয়েছে, তাদেরকে প্রতিরোধ করো। ওই দিন থেকে টার্গেট বলছি যে না দাদা, আপনারা সংশোধন করেন, ডিলিট করেন, কারেকশন করেন, না হলে আপনার সাথে আমার সম্পর্ক নাই। আমি তখন থেকে বলেছি। আরো অনেক কথা আছে, দাদা যদি এগুলো ডিলিট করে তাহলে এগুলো নিয়ে আর বলবো না, ঠিক আছে? বাট এটা স্বাভাবিক না
মুসলিমদের জন্য বুঝতে হবে এটা স্বাভাবিক না। ঠিক আছে, আপনাকে একজন হিন্দু লোক ব্যাপকভাবে প্রভাবিত করবে, গাইড করবে, ইটস নট ফেয়ার। আমি হিন্দুদের কমিউনিটিকে ব্যাপকভাবে প্রভাবিত করবো, ইটস নট ফেয়ার। আমি ওই যে আদিবাসী উপজাতি যারা আছে, দুইভাবেই বললাম, পাহাড় জাতীয় গোষ্ঠী, তাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করব, ইটস নট ফেয়ার। আমার নির্দিষ্ট কমিউনিটি আছে, সেই কমিউনিটি ওয়ার্ককে আমি আমার কমিউনিটিকে গাইড করব, আমি অন্য কমিউনিটিকে গাইড করব না। তাদের মতো হয়ে চেষ্টা করে, তাদের বেশ ধারণ করে তাদেরকে গাইড করার চেষ্টা আমি করব না। আমি জানি এই ভিডিও করার পরে আমার উপরে কি বুলডোজার চলে আসবে। আমাকে বিভিন্ন গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী গ্রুপ রয়েছে, ফিন্যান্স করে আমাদের রাজনৈতিক কার্যক্রমে, সেসব গ্রুপ থেকে এই যে প্রতিবাদ করার পর থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে মানে আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে। এগুলো বিষয় প্রকাশ করার পরে দলকে ভেঙে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। আমরা সারভাইভ করছি। সত্যটা বলা, আমি একটা জিনিস বলেছিলাম, ক্ষমতাকে চ্যালেঞ্জ করব। শেখ হাসিনার সময়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, ডক্টর ইউনূসের অবৈধ সুবিধা নেওয়া বিষয়ে চ্যালেঞ্জ করেছি, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা ছিল সোশ্যাল মিডিয়াতে পিনাকি ভট্টাচার্য দাদা, ইলিয়াস ভাই, তারা যে গুজবগুলো ছড়াচ্ছেন সেই বিষয়ে চ্যালেঞ্জ করেছি। তৃতীয় ক্ষমতা, আমি আজকে আপনাদের কথা দিচ্ছি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি তাদেরকেও চ্যালেঞ্জ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি, এবং এটা বিএনপির সামনাসামনি বলেছি। আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার আছে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর থেকে আপনাদের ভুলগুলো আমি ধরতেই থাকবো। বাংলাদেশে অনেক রাজনৈতিক কর্মী আছে, এগুলো বলার কোনোদিন সাহস করবে না, কারণ তাদেরকে দালাল বানায় দেবে। আপনাদের দায়িত্ব আছে, যারা আমার এই বিষয়গুলো বিশ্বাস করেন, আপনাদের দায়িত্ব আছে। এক ঝাঁক মানুষ এসে এখানে আমাকে হ্যারাসমেন্ট করবে, আপনারা কিছুই বলবেন না। যারা এই বিষয়গুলোকে বিশ্বাস করেন কিছুই বলবেন না, এটা তো হয় না। আপনাদের নীরবতার কারণে তারা এমন ভাব করে তারা বিজয়ী। হ্যাঁ, এমন ভাব করে যে তারা বিজয়ী। তো যাই হোক, আমি আজ এই ভিডিওতে আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলি, আপনারা যে হ্যারাসমেন্টটা করেন এটা আপনাদের মুরব্বীরা দেখে, ঠিক আছে? এবং এই হ্যারাসমেন্টের পরে আপনাদেরকে যে আমি প্রতিক্রিয়া জানাই, এটা আমার হক আছে। আপনাদের মন মতো সবকিছু হবে না, আমার মন মতো সবকিছু হবে না, এটা মনে রাখতে হবে। ছোটখাটো সমালোচনা হবে, যত বড় দল তার পিছনে তত বেশি মানুষ লাগবে, খুবই স্বাভাবিক। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।